বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দিয়েছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, দশম জাতীয় সংসদ নির্বাচনের পরে নতুন সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বিকেল 3:30টায় বঙ্গভবনে শপথ গ্রহণ করবে। অন্যদিকে প্রধান বিরোধী দল যারা কিছুদিন আগেও জাতীয় সংসদে ছিলেন, এখন তারা রাজপথের বিরোধী দল বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোটের ডাকে আজ ভোর 6টা থেকে লাগাতার অবরোধের কর্মসূচি শুরু হচ্ছে এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ বহু নাটক করে শেষ পর্যন্ত গতকাল এক কথায় বলা যেতে পারে যে সবাইকে না জানিয়ে শুধুমাত্র বাংলাদেশ টেলিভিশনের ক্যামেরা ছাড়া আর বাকি সবাইকে না জানিয়ে যাদেরকে প্রয়োজন ছিল তাদেরকে বাদ দিয়ে তিনি শপথ গ্রহণ করেছেন এবং শপথ নিয়ে আবার ফিরে গেছেন সিএমএইচে। এবং আমি টেলিভিশন চ্যানেলগুলো লক্ষ্য করছিলাম এবং বাংলাদেশ টেলিভিশনও লক্ষ্য করেছি যে তিনি একবারের জন্য একটি মুহূর্তের জন্য টেলিভিশন ক্যামেরার দিকে তাকিয়েছেন বলে অন্তত আমার কাছে মনে হয়নি। এমনকি যে চিত্র দেখা গেছে যে তার সামনে শপথ গ্রহণের সময় যারা ছিলেন তাদের দিকেও তিনি একবারের জন্য তাকিয়েছেন, সেটিও আমার কাছে মনে হয়নি। বাকিরা চেক করে দেখতে পারেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক মহল থেকে বিভিন্ন রকমের প্রস্তাবনা, বিভিন্ন রকমের বক্তব্য আসতে শুরু করেছে, অনেকদিন ধরেই আসছে। মার্কিন সিনেট এটি প্রস্তাব পাশ হয়েছে যেখানে এটি নতুন নির্বাচনের কথা বলা হয়েছে। এর বাইরে 6টি বিষয় নিয়ে তারা একটি প্রস্তাব পাশ করেছে। ব্রিটেনের দৈনিক টেলিগ্রাফ খবর দিয়েছে যে আংশিকভাবে হলেও বাংলাদেশে ব্রিটেনের যে সহায়তা সেটি কমে আসতে পারে। অন্যদিকে রাশিয়া ঢাকার সঙ্গে কাজ করবে জানিয়েছে, যদিও নির্বাচন নিয়ে অন্যান্যদের মতোই তাদের প্রশ্ন রয়েছে। দেশের বেশ কয়েকজন সুশীল সমাজের ব্যক্তিবর্গ একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতি দিয়ে তারা দুর্নীতিবাজদের নতুন মন্ত্রিসভায় না রাখবার জন্য অনুরোধ করেছেন। অবশ্য এই বিবৃতিদাতাদের প্রায় সবাই, দু একজন ব্যতিক্রম বাদ দিয়ে সবাই 5ই জানুয়ারি নির্বাচন বন্ধ করবার জন্য বলেছিলেন একটা সময় এবং নির্বাচন হয়ে যাবার পরেও এটি কোনো গ্রহণযোগ্য নির্বাচন হয়নি বলে মত দিয়েছিলেন। এসব বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। আর কথা বলবার জন্য আমার আজকের অতিথি বসে আছেন ব্যাংকার, অর্থনীতির বিশ্লেষক এবং শিক্ষক মামুন রশিদ। আমার ডানে রয়েছেন দেশের সিনিয়র সাংবাদিক, সম্পাদক, বহু কাগজ তিনি সম্পাদনা করেছেন, বেশ কয়েকটি কাগজ, এবং রাজনৈতিক বিশ্লেষক নাইমুল ইসলাম খান। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। মামুন রশিদ, আজকে নতুন সরকার শপথ গ্রহণ করতে যাচ্ছে। সো এই শপথ গ্রহণ যে সরকার করছে সেই সরকারের কাছে আপনার প্রত্যাশা এবং প্রত্যাশাটা কি? একই সঙ্গে একটু শুনতে চাইবো যে সরকারের জন্য চ্যালেঞ্জটা কি মনে করছেন আপনি? ধন্যবাদ। এটি নির্বাচন হয়ে গেল, আমরা সকলে দেখলাম। এখানে আজকের আলোচনায় রাজনৈতিক বিষয়গুলো হয়তো জনাব নাইমুল ইসলাম খান, একজন রাজনীতি বিশ্লেষক, উনি কভার করবেন আমি আশা করছি আপনার মতোই। যেটি মনে হয়েছে যে অর্থনীতি এমন একটি বিষয় এবং দেশ গণতন্ত্র এমন একটি বিষয়, তার মধ্যে একটি ধারাবাহিকতা রাখতে হয়, তার মধ্যে আবার সম্মানটুকু রক্ষা করতে হয়। এটি সরকার আজকে শপথ নিতে যাচ্ছে, নতুন মন্ত্রিসভা গঠিত হতে যাচ্ছে। স্বাভাবিকভাবেই ব্যবসা বাণিজ্য মধ্যে আমরা চাই যে একটা প্রাণচাঞ্চল্য ফিরে আসুক, অর্থনৈতিক কর্মকাণ্ডে একটা প্রাণচাঞ্চল্য ফিরে আসুক। আমরা ইতিমধ্যে যেটা দেখেছি, আমাদের বার্ষিক উন্নয়ন বাজেটের 1/4 কিন্তু 5 মাসে নভেম্বর পর্যন্ত বাস্তবায়ন করা সম্ভব হয়নি। স্বাভাবিকভাবে আমরা চাইব যে এই সমস্ত বৃহৎ প্রকল্পগুলো বাস্তবায়ন সাপেক্ষে অর্থনৈতিক উন্নয়নকে প্রভাবিত করতে পারবে, সেগুলোর তড়িৎ বাস্তবায়নের পথটা উন্মুক্ত করা হয় এবং প্রকল্পগুলো বাস্তবায়নের দিকে নজর দেওয়া হয়। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে, আমি খুব একটা আশাবাদী না হলেও আমাকে বলতেই হচ্ছে সেই চ্যালেঞ্জটির কথা, যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং পুঁজিবাজারে একটা আস্থা ফিরিয়ে আনা। রাষ্ট্রায়ত্ত ব্যাংকিং ব্যবস্থা টোটালি ভেঙে পড়েছে। এইটা আমরা এই সরকার থেকে আশা করিনি, কিন্তু বিগত যখন সরকার চালিয়েছিল তারা বিগত 5 বছর, এটি একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তার পাশাপাশি তো যেটি শুরুতেই বলেছি, অর্থনৈতিক যে চ্যালেঞ্জটা রয়েছে সেটা যে আবার কিভাবে প্রাণচাঞ্চল্য ফিরে আনা যায়, অর্থনৈতিক কর্মকাণ্ড, আমাদের গার্মেন্টস শিল্প একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। যদিও তারা মোটামুটি তাদের মোমেন্টামটা ধরে রেখেছে, বাট উই আর নট শিওর যে নেক্সট 6 মান্থসে কি হবে। এবং সবকিছু মিলে একটা যে রাজনৈতিক বোঝাপড়াটা কিন্তু হয়নি, এটাকে
এটা চাপা দিয়ে রাখা হয়েছে, যেটা তুষের আগুনের কথা আমরা একটু সাহিত্যের ভাষায় বলতে পারি, যে একটি একটি বিষয়। দ্বিতীয় যে জিনিসটা হয়েছে যে আন্তর্জাতিক মহল, এটা আমাদের স্বাধীনতার 42 বছর ধরে আস্তে আস্তে কিন্তু এই আমাদের আমাদের উন্নয়ন সহযোগীরা বড় বড় দেশে যেখানে আমরা রপ্তানি করি, যারা আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত, জাপান বলুন, মার্কিন যুক্তরাষ্ট্র বলুন, আমাদের বিরাট পণ্যের একক বাজার, বৃহত্তম বাজার যুক্তরাজ্য, স্বাধীনতার পর থেকে, স্বাধীনতার সময় থেকে এই পর্যন্ত আমাদের একটা অত্যন্ত প্রমাণিত বন্ধু হিসাবে প্রতিষ্ঠিত। এদের কেউই কিন্তু, আপনি শুরুতেই বলেছেন যে এই নির্বাচনটি তারা মেনে নেয়নি কিংবা মেনে নিতে পারছেন না, কিংবা এই পর্যন্ত আমি যদি ভুল না করে থাকি তারা কখনো কোনো বিবৃতি দিয়ে এই সরকারকে স্বাগত জানাননি। শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে, আমি আশা করেছিলাম ভারত সরকার এটা করতে পারে, যেটা আমরা পরে সময় থাকলে আলোচনা করব, যে তাদের কথা অনেক বেশি শোনা যাচ্ছে এই সরকারের পক্ষে, পক্ষপাতিত্ব, কিংবা বিএনপি নেতৃত্বাধীন 18 জুলাই জোট যাতে কোনো রাজনৈতিকভাবে কোনো ফায়দা না নিতে পারে, সুযোগ না নিতে পারে। সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় ভারতের মুখপাত্রদের বক্তব্য শুনেছি। আমি আশা করেছিলাম ভারতের একটা বিবৃতি, হয়তো একদম প্রপার বিবৃতি যাকে বলে, ফরেন অফিস থেকে কিংবা সরকারের পক্ষ থেকে সেটা আসবে। সেটা এখন আমি দেখি না, যদি আমি ভুল না করে থাকি। শুধুমাত্র রাশিয়াকে একটা বিবৃতি দেখলাম আজকের সংবাদপত্রে, যেটি হয়েছে যে তারা এই সরকারের সাথে কাজ করবে। এই সরকারের সাথে তাদের কাজ করতেই হবে, কারণ রাশিয়া যে চুক্তি হয়েছে, আমাদের অস্ত্র কেনা চুক্তি, সেটার কিন্তু এখনো শুরু হয় নাই। এটা চুক্তিটির বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয় নাই। তো স্বাভাবিকভাবে আমিও যদি ওখানে বসে থাকতাম, আমিও কিন্তু বলতাম যে আমার যে সেল হয়েছে, সেল চুক্তি হয়েছে, এটা তো আমি বাস্তবায়িত করব। সুতরাং এই সরকারের জন্য আরেকটি চ্যালেঞ্জ হবে যে বহির্বিশ্বে আবার বন্ধুদের সাথে, কিংবা আমরা যাদেরকে বন্ধু মনে করি তাদের সাথে, কিংবা আন্তর্জাতিক সহযোগীদের সাথে আবার একটা আস্থার জায়গায় ফেরত আসা। এবং সেই জায়গায় কিন্তু একটি বিষয় রয়েছেই, যে নির্বাচনকে কেন্দ্র করে যে নির্বাচনটি হয়ে গেল। আরেকটি বিষয় যেটা আমি এক লাইনে বলেছি, পরবর্তীকালে সুযোগ হলে আরেকটু বেশি বলতে পারবো, সুযোগ নিব, কিংবা নাইমুল ইসলাম খান সাহেব বলবেন, সেটি হচ্ছে যে আসলে কি আমরা একটা বৃহত্তর সমঝোতার জায়গা বের করতে পেরেছি কিনা, যেটা করে বলতে পারবো যে আমরা নিশ্চিন্তে চলতে পারবো আগামী 5 বছর কিংবা আগামী এটা বছর। বাট মন্ত্রিসভা নিয়ে আপনি কোনো মন্তব্য করবেন কিনা? কেননা 17 জন বিশিষ্ট ব্যক্তি একটি বিবৃতি দিয়েছেন, আপনি লক্ষ্য করেছেন যে তারা বিতর্কিতদের মন্ত্রিসভায় না রাখবার জন্য 29 তারিখে যে 28 তারিখ না 29 তারিখ একটি বোধহয় 28 তারিখ একটি ইয়ে হয়েছিল, কয়েকটি এনজিও এবং অ্যাডভোকেসি সংস্থা তারা মিলে একটি ডায়ালগ করেছিলেন। সেখানে কিন্তু আমি বিশেষভাবে আমার অত্যন্ত সর্বজন শ্রদ্ধ, আমরা যারা একটু কিছুটা পাঠ্যাভ্যাসের সাথে জড়িত ছিলাম কিশোর বয়স থেকে, অত্যন্ত সম্মান করে আমি অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদের কথা বলতে পারি। সেটি উনি কিন্তু নিজে একটা অত্যন্ত পপুলার কথা বলেছিলেন, গণতান্ত্রিক সন্ত্রাস। আমরা যারা ব্যবসা বাণিজ্য করি কিংবা আমরা যারা প্রফেশনাল, আমাদের পক্ষে কিন্তু কোনো অতিশয়োক্তিমূলক বক্তব্য রাখা সম্ভব না। আমরা স্বাভাবিকভাবে আমরা বলি, আমরা দুষ্টুমি করে বলতাম আগে টাই পরা মানি, আস্তে আস্তে আপনি একটু কাবু হয়ে যাওয়া, তো আমরা বলতে পারি না। কিন্তু আব্দুল্লাহ আবু সাইদ সাহেবের বক্তব্যটা কিন্তু খুব পপুলার হয়েছিল, এবং আমি 17 জন যে যাদের নাম দেখলাম তারা বেশিরভাগই কিন্তু আমি তাদেরকে দেখতে পেয়েছিলাম ওই আলোচনাটা, আমি যদি ভুল না করে থাকি টেলিভিশনে কিংবা পত্রিকায় দেখেছিলাম। আজকে আমার কাছে এটা সকালবেলা যখনই পত্রিকাটি পড়লাম, আমার কাছে প্রথমেই মনে হয়েছে যে যাওয়ার হয়ে গেছে, লেটস মুভ অন। তো এটা যদি ওনারা মনে করেন, তাহলে আমার মনে হচ্ছে যে 28 তারিখে ওনারা যে বক্তব্য দিয়েছিলেন, আমরা যেটা বুঝেছিলাম নির্বাচন পিছিয়ে দেওয়া হোক কিংবা নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না, আমার কাছে সাধারণ একজন পাঠক হিসাবে আই এম শিওর মিস্টার নাইমুল ইসলাম খান ইজ গোয়িং টু ইলাবোরেট অন দিস, যে আমার কাছে মনে হচ্ছে সামথিং উই আর মিসিং, কোথায় জানি কি হচ্ছে কিনা, মানে বৃহত্তর সমঝোতার জায়গায় ওনাদের সাথে কোনো সমঝোতা হয়ে যাচ্ছে কিনা আমি ঠিক জানি না। এই কারণে মানুষের কিন্তু আবার জনমনে হতাশা কাজ করে, তাহলে আমরা কাদেরকে নিয়ে থাকবো? আমরা একদিকে বলছি বিএনপির সাথে জামাত আছে, এই জন্য আমরা যেতে পারছি না, আওয়ামী লীগ গণতান্ত্রিক দল হলো আবার সন্ত্রাসীর ভূমিকা পালন করছে, একটা মানুষের মধ্যে একটা কি জানি ফেসিবাদী চরিত্র দেখা যাচ্ছে। আপনাদের কাছ থেকে শুনি, আলোচনা থেকে শুনি, তো আমরা মাস পথে যাদের কাছে সমর্পণ করেছিলাম, ভেবেছিলাম, যারা বলেছিলেন এটা গণতন্ত্র না, এটা নতুন একটা ভাষা, গণতান্ত্রিক সন্ত্রাস, তাদেরকে যদি দেখি আমরা যাওয়ার হয়ে গেছে, এখন লেটস মুভ অন, আমি যদি ভুল না বুঝে থাকি, তাহলে আমার কাছে মনে হয় যে আমাদের হতাশা বাড়ছে বই কমবে না। মিস্টার নাইমুল ইসলাম খান।
একই প্রশ্ন না? একই প্রশ্ন, যে নতুন সরকার শপথ নিতে যাচ্ছে, আপনার প্রত্যাশা কি সরকারের জন্য চ্যালেঞ্জ কি? আর যেটি আমি পরে আসলে প্রশ্নটা করলাম মিস্টার মামুনুর রশিদকে, যে 17 জন বুদ্ধিজীবী বিবৃতি দিয়েছেন, যাদের মধ্যে অধ্যাপক আব্দুল আবু সাইদ আছেন, হাফিজউদ্দিন খান আছেন, হোসেন জিল্লুর রহমান আছেন, স্বাধীন মালিক আছেন, বদিউল আলম মজুমদার আছেন, সৈয়দ রিজওয়ানা হাসান আছেন, যারা আসলে 5 জানুয়ারি নির্বাচনের আগে এই নির্বাচনটি নিয়ে অনেক রকমের প্রশ্ন তুলেছেন এবং নির্বাচনের পরেও তারা বলেছেন যে এই নির্বাচন আসলে গ্রহণযোগ্য হয়নি, কোনো ভোট পড়েনি। তারা এই বিবৃতি দিচ্ছেন যে মন্ত্রিসভায় যেন বিতর্কিতদের না নেওয়া হয়। তার মানে হচ্ছে যে এক ধরনের স্বীকৃতি, যদি কেউ অন্যভাবে ব্যাখ্যা না করতে চান, এক ধরনের স্বীকৃতি তারা দিয়েই দিয়েছেন, মেনেই নিয়েছেন, এক ধরনের সমঝোতার পথেই তারা হাঁটছেন। আমি একটু বেনিফিট অফ ডাউট দিব তাদেরকে, কারণ তাদের একটু ট্র্যাক রেকর্ড আছে। আমি হঠাৎ করে এই এত বড় একটা কম্প্রোমাইজের ভিত্তিতে এই রকম একটা বিবৃতি, এটা আমি এখনই বলার মতো মানে যথেষ্ট তারা মানে ওই রকম দুর্বলতা দেখাননি। আমার যেটা মনে হয় যে তারা এটা মেনে নিয়েছেন অন্য যে কারোর মতো, যে এই সরকারের সাথে আমাদেরকে আসলে ডিল করতে হবে। এখন ডিল যদি করতে হয়, যে জন্য যে একটা মিনিমাম সময় লাগবে, এই সময়ে অন্তত এই সরকার রেসপন্ড করে কিনা। দেখেন, তারা এমন একটা রিকোয়েস্ট করলেন যেটাতে আওয়ামী লীগ ইরিটেটেড হওয়ার কথা না। তারা নির্বাচন নিয়ে প্রশ্ন না তুলে একটা আবদার করলেন, একটা রিকোয়েস্ট করলেন। এই রিকোয়েস্টের রেসপন্সটা কি হয় ওনারা দেখতে চান, হয়তো মেজারও করতে চান, এটাও কিন্তু হতে পারে। কারণ আমি সত্যি সত্যি এই তালিকার লোকজনের সাথে তাদের যে বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্যের বাইরেও কিন্তু ব্যক্তিগত পর্যায়ে আমারও বেশ কয়েকজনের সাথে কথাবার্তা হয়েছে, এবং তারা অনেকে আগামী রাজনৈতিক একটা যে সমঝোতার জন্য কিভাবে কাজ করা যায় এই বিষয়েও কিন্তু তাদের চিন্তা ভাবনা এখনো সক্রিয় রয়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো, আমি এটা বেনিফিট অফ ডাউট দিব, যেহেতু আমি তাদের সাথে কথা বলি নাই এই বিষয়টাতে, সেটা আমরা দেখবো। কিন্তু আমার মনে হয় যে এই সরকার আগামীকাল যেটা বা অর্থাৎ আজ যেটা শপথ গ্রহণ করবেন, এই সরকারের সাথেই ডিল করতে হবে। আপনি যদি খেয়াল করেন, বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াও কিন্তু এই সরকারের সাথে কাজ করার কথা বলেছেন, মানে রেজলিউশনের জন্য, যে সমঝোতার জন্য তাদের সাথে বৈঠক করতে হবে। তিনি কিন্তু আপত্তি জানিয়ে উনি বেআইনি বলেছেন, বলার পরেও বলেছেন, যে ব্যাখ্যা করে বলেছেন যে তারপরও তো আমার কারোর সাথে ডিল করতে হবে, এই সরকারের সাথে আমি ডিল করবো। সো এই সরকারের সাথে আমাদের ডিল করতে হবে। এই সরকার যত অভিনন্দনহীনই হোক, সরকার বলবো না, আমি আপাতত বলবো নির্বাচনটি যত অভিনন্দনহীন, যত নিরানন্দই হয়ে থাকুক না কেন, একটা নির্বাচন হয়ে গেছে। এবং এর ফলে আমরা ইতিবাচকভাবে দেখব এটি, যে এখন আওয়ামী লীগ একটা স্পেস পেয়েছে। এই স্পেসটা ব্যবহার করলে, এবং এটা যদি দ্রুত বলতে আগামী বাজেটের আগে যদি তারা একটা রেজলিউশন এই ব্যাপারে করে ফেলতে পারে, তাহলে আমি মনে করি আমরা বড় ধরনের মধ্য এবং দীর্ঘমেয়াদী অসুবিধা থেকে মুক্ত থাকতে পারবো। যদি আমরা সেটা না পারি, সেটা দেশের জন্য এবং আমার মনে হয় আওয়ামী লীগের জন্য এটা দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ বেড়ে যাবে। এখন তো চ্যালেঞ্জ আছে, এখন একটা চ্যালেঞ্জ মানে কি, আমি যদি একদম যেটাকে বলে ক্রুড দলীয় অবস্থানটা বিবেচনা করি, দেশ, শিক্ষা ব্যবস্থা, কৃষি, অর্থনীতির যে ক্ষতি হয়েছে, এটা একটু এক পাশে রেখে আলোচনা করি যে আওয়ামী লীগ এবং বিএনপি কি গেইন করলো আপ টু দি ইলেকশন হয়ে যাওয়া পর্যন্ত। আমি দেখি কিন্তু বিএনপি গেইন করলো বেশি পলিটিক্যালি, আমার কাছে মনে হয়। কারণ বিএনপি একভাবে প্রমাণ করতে পারলো যে দলীয় সরকারের অধীনে নির্বাচনটা শেষ পর্যন্ত গ্রহণযোগ্য হয় না। এটার জন্য অধ্যাপক আবু সাইদ সহ বহু লোক আছে যারা আওয়ামী লীগের প্রতি অনুরক্ত, আদারওয়াইজ তারাই এখন বলছেন যে কিভাবে সারা দেশের যেই সমস্ত জায়গায় নির্বাচন হয়েছে তার মধ্যে অনেকগুলি উল্লেখযোগ্য জায়গায় কিভাবে নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছে, এরকম প্রচুর উদাহরণ আছে। সুতরাং এটা দিয়ে যেমন প্রমাণিত হলো। দ্বিতীয়ত হলো যে আওয়ামী লীগ যে বিএনপি তারপরে তার জোট কাউকে ভাঙতে পারেনি, এটাও বিএনপির একটা সফলতা। তারপরে সফলতাটা হচ্ছে যে আওয়ামী লীগকে 86, 88, 96 নির্বাচনের পর একটা লজ্জাজনক নির্বাচনের দায়িত্ব নেওয়া, নির্বাচনের পরের দিনের হেডলাইনগুলি, ধরেন প্রথম আলোর হেডলাইনটা যদি মনে করেন কলঙ্কিত নির্বাচন, এই কলঙ্কের টিকাটা তো আওয়ামী লীগকে নিতে হচ্ছে। সো এইগুলি বিএনপির সফলতা। আওয়ামী লীগের আমি শুধু একটাই সুবিধাজনক ব্যাপার দেখি, যে তারা
তাদের স্থিতাবস্থা বজায় রাখতে পেরেছেন, মানে তারা ক্ষমতায় থাকতে পেরেছেন। এন্ড এটার একটা অফশুট হচ্ছে যে তারা হাতে তার একটা সময় পেলেন, মানে নির্বাচনটা যদি না হতো তাহলে একটা সময়ের চাপ থাকতো প্রচন্ড। এখন আবার সময়ের চাপটা কমে গেল। এখন যদি তারা একটা ঐতিহাসিক সমঝোতার জন্য চেষ্টা করেন, আমাদের যে শুধু নির্বাচনকালীন সরকার নিয়ে যে সংকটটা, এইটাতে সমঝোতা করতে গেলে আওয়ামী লীগের জন্য ক্ষতির আশঙ্কা বেশি। কিন্তু তারা যদি এখন লার্জার প্যাকেজে যান এবং বিএনপিরও বাইরে, মানে এটাকে আরো বিস্তৃত করেন, একটা জাতীয় সমঝোতার জন্য প্রচেষ্টা শুরু করেন, তাহলে যে অস্বস্তিগুলি আওয়ামী লীগের জন্য তৈরি হয়ে গেল সেগুলি কাটিয়ে একটা, মানে আমি বলবো দেশের স্বার্থে একটা দায়িত্ব পালন করানো সম্ভব। এই প্যাকেজ ডিল, এই সমঝোতার আলোচনা, এইগুলো করতে করতে তো 5টি বছর পারও করে দিতে পারবেন। এখন এটা ডিপেন্ড করছে, এটা আপনি ঠিকই বলেছেন, 5 বছর হোক 3 বছর হোক, এটা পার করে দেওয়া অসম্ভব হবে না, কারণ নির্বাচিত তারা 5 বছরের জন্য হয়েছে, যেহেতু লিগ্যালি স্পিকিং। কিন্তু লিগ্যালি স্পিকিং হলো মোরালি স্পিকিং আপনি তো স্বস্তি পাচ্ছেন না, মানে আপনি সেইভাবে তো যেটাকে বলে গৌরব করতে পারছেন না, আপনি তো মর্যাদা পাচ্ছেন না। মানে প্রত্যেকে তো বলে ফেলছে অন রেকর্ড যে ইলেকশনটা সন্তোষজনক হয় নাই, আরেকটা নির্বাচনের জন্য আলোচনা শুরু করুন। এগুলি তো একটা প্রেক্ষাপটে চলে এসেছে। কিন্তু সেখানে যদি মাঠ উত্তপ্ত না থাকে, মাঠ যদি গরম না থাকে, মানে রাজনৈতিক চাপটা যদি না থাকে, তাহলে তো এই যে সুর বদলে যাবে, গণমাধ্যমের সুর বদলাবে, বুদ্ধিজীবীদের সুর বদলাবে, আস্তে আস্তে রাজনৈতিকভাবে অনেককে, এবং আমাদের বাংলাদেশের রাজনীতির মাঠে কি হয় সেটি জানি, বিহাইন্ড দ্য সিন কি হয় সেটিও জানি। সেখানে হয়তো পুরো পরিস্থিতি সরকার চাইলে নিয়ন্ত্রণে নেওয়া খুব একটা ডিফিকাল্ট টাস্ক হবে না যদি না। এবং বিএনপির জন্য যেটি মামুন রশিদ হয়তো এখানে কন্ট্রিবিউট করবেন, যে বিএনপির সঙ্গে জামাতের গাঁটছড়াটা এমনভাবে একটা চিহ্নিত করতে পেরেছেন তাদের প্রতিপক্ষরা, যে বিএনপি মানে জামাত, জামাত মানে বিএনপি। কাজেই এই জায়গা থেকে বিএনপিকে বেরিয়ে আসা, বা সেখানে জামাতের সঙ্গে তার এই যে দীর্ঘদিনের মিত্রতা, সেই জায়গায় জামাতকেও তো তার পক্ষে ছাড়াও হয়তো কঠিন হবে। জামাতকেও সে কিভাবে কনভিন্স করবে, ম্যানেজ করবে, আবার যে পারসেপশনটা তৈরি করা গেছে সরকারের দিক থেকে অত্যন্ত সাফল্যের সঙ্গে তারা করতে পেরেছেন, সেটি তারা কিভাবে ডিল করবে, অ্যাড্রেস করবে। এখানে এই প্রশ্নটা জবাব দেওয়া খুব ডিফিকাল্ট আমার জন্য। আমি অনেস্টলি মনে করি, আমি যদি আওয়ামী লীগ কর্তৃক হায়ার্ড হই, আমি দেখি যে যথেষ্ট সুযোগ আছে আপনি যেটা বলছেন এটা করার, ইন্টেলিজেন্টলি করার, এবং এটা দিয়ে বেশ সময়, 5 বছর কিনা জানি না, কিন্তু বেশ ভালো সময় তারা একটা নাটকের মতো সময়টা পার করে দিতে পারবে, অসুবিধা হবে না। ওই যেটা নির্বাচন নিয়ে অস্বস্তি, এটুকু কাটানো যাবে না, কিন্তু এটাকে পেছনে ফেলে এগিয়ে যাওয়া সম্ভব হবে। এটা আওয়ামী লীগকে সেই বুদ্ধি বিবেচনা দেওয়া সম্ভব। কিন্তু আমি আবার ইকুয়ালি বিএনপির জন্য সেই কৌশল সম্ভব, যে জামাতের সঙ্গে যে গাঁটছড়ার কথা বলা হয়, এইগুলি নিয়ে বিএনপি স্বচ্ছভাবেই কিন্তু একটা অফেন্সিভে আসতে পারে। কিন্তু কথা হলো, এটা তো ডিসিশন, বিএনপির ডিসিশন তো আমি বুঝবো না, কিন্তু আমি বলছি যে বিএনপির পক্ষে সম্ভব। বিএনপি যদি চায় যে এইটাতে, বা বিএনপিকে কাবু করা যাবে না, কারণ কি আমি একটু আগে বলেছি যে বিএনপি কিন্তু গেইন করেছে পলিটিক্যালি, ক্রুড পলিটিক্যাল ইন্টারেস্ট যদি দেখেন, কারণ এই পর্যন্ত নির্বাচনটা নিয়ে ব্যাপকভাবে আওয়ামী লীগের আনন্দ করার মতো পরিস্থিতি হয় নাই। সুতরাং এখন যে স্পেসটা পাওয়া গেছে, আওয়ামী লীগ যদি এখন একটা দীর্ঘমেয়াদী সমঝোতার জন্য কোনো একটা কিছু ইনিশিয়েট করে, এবং সেই প্রসেসটাও যদি একটু দীর্ঘমেয়াদে সমাধানের কৌশল নেওয়া হয়, সেখানে কিন্তু ওই যে বললেন আশেপাশের বহুজনকেই কনভিন্স করে ফেলা যাবে, প্রত্যেককে ইনভলভ করে বলা হবে যে আপনি একটা এই সাইডটা আপনি একটু রিজলভ করেন, আমরা আপনার মতামত গুরুত্ব সহকারে বিবেচনা করে। এই জন্য সিভিল সোসাইটি সহ বহু লোককে এনগেজ করে ফেলা যাবে, যেটাতে মনে হবে, যেটা আপনি বললেন, যেটাতে মনে হবে যেন আওয়ামী লীগকে এক ধরনের ম্যান্ডেটই দিয়ে দেওয়া হলো, এক ধরনের স্বীকৃতি দিয়ে দেওয়া হলো। তো এটার আবার বিপরীত চিত্র আছে, আওয়ামী লীগ এটাও করতে পেরেছে। এখন ইলেকশনটা এমন ভাবে হয়েছে, এখন যদি নিরপেক্ষভাবে কেউ বলে যে একটা নির্বাচন হয়ে যাওয়া দরকার আসলে, কারণ এই নির্বাচনটার আইনের লেটারে হয়তো জোর করে বলা যাবে এটা ঠিক আছে অ্যাকর্ডিং টু দি লেটার্স অফ ল, কিন্তু নট এট অল ইফ ইউ কনসিডার দি স্পিরিট অফ দি ল। কনস্টিটিউশন তো বটে, সুপার লটাও। তো সেই ক্ষেত্রে এই বিএনপির সাকসেসটার বিপরীতে আবার বিএনপির ব্যাপারে এমন একটা পরিস্থিতি তৈরি করা গেছে যে এখন
কেউ যদি নিরপেক্ষভাবেও একটা নির্বাচন দাবি করে অতি শীঘ্র, এটাকে ইন্টারপ্রেট করা যাচ্ছে তিনি যেন বিএনপিকে ক্ষমতায় আনার জন্য এই কথা বলছেন। এই জায়গাটা থেকেও বিএনপিকে বেরোতে হবে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে কৌশল নিয়ে এটা করা সম্ভব। বিএনপি কি সেই কৌশলে যাবেন? না, বিএনপি টিপিক্যাল রাজনীতিটাই ফলো করবেন। টিপিক্যাল রাজনীতির সহজ, যে ঠিক আছে আমি কর্মসূচি ঘোষণা করে দিয়ে রাখবো, সফল না হলেও এটার মধ্যে যে ইরিটেশন থাকবে, এর জন্য গভর্নমেন্ট এক সময় সাকাম করবে, এক সময় করবে, এবং এই সময়ের মধ্যে দেশি বিদেশি অন্যরাও বাধ্য হবে কিছু একটা ভূমিকা নিতে। সেটার বেনিফিট যদি বিএনপি পায়, অথবা বিএনপি যদি বেনিফিট নাও পায়, আওয়ামী লীগ যদি এতে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়, মানে যদি তৃতীয় শক্তি আসে, যেটা অনেকে আমরা বলি না, যে এরকম কোন উদ্যোগ যদি হয়, সেটাও বিএনপি স্বাগত জানাবে, এমন একটা কৌশল। এটা খুবই, আমি মনে করি, ইরেসপন্সিবল কৌশল, কারণ এটার মধ্যে স্মার্টনেস নাই। কৌশলগতভাবে যেটা আমি মনে করতাম যে নির্বাচনের আগেও কিন্তু বিএনপির পক্ষে এমন কৌশল নেওয়া সম্ভব ছিল যে নির্বাচনী উদ্যোগের সাথে সামিল, আমি নির্বাচনে অংশগ্রহণ করার কথা বলছি না, নির্বাচনী উদ্যোগে সামিল হওয়ার জন্য কৌশল নিয়েও আওয়ামী লীগকে কাবু করার সুযোগ ছিল। সেই স্মার্ট সৃজনশীল কৌশল বিএনপি যদি না নেয়, সেটার ব্যাপারে তো আমি আর ওটা শুনবো আপনার কথা। মিস্টার মামুন রশিদ, আপনি বলবেন ভারতের প্রসঙ্গে আপনি বলতে চাইছিলেন, কারণ আমরা দেখেছি যে বাংলাদেশ প্রশ্নে ভারত একটা শক্ত অবস্থান নিয়েছিল, মানে এখনকার ক্ষমতাসীনদের প্রশ্নে, নির্বাচনের প্রশ্নে, নির্বাচনটি হয়ে যাওয়ার প্রশ্নে, কিন্তু মোটামুটি ভাবে বাকি সবাই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বলি, ইউরোপিয়ান ইউনিয়ন বলি, জাতিসংঘ বলি, কমনওয়েলথ বলি, সবাই একটা বিপক্ষে অবস্থা নিয়েছে। এবং আপনি মার্কিন সিনেটের প্রস্তাবটা নিশ্চয়ই দেখেছেন, আপনারা দুজনেই দেখেছেন, যে 6টি বিষয় যেটি বলেছে, তাতে মূল কথা যেটি, এটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, আবার অনুষ্ঠানের ব্যাপারে একটা সমঝোতা, সহিংসতা, এগুলো বন্ধ করে। এবং আমরা যদি ইকোনমিস্টের রিপোর্ট দেখি, সেখানেও সরকারের সমালোচনা নির্বাচন নিয়ে, যুদ্ধাপরাধীদের বিচারের প্রসঙ্গ নিয়ে অনেক কথা বলছে। সমাধান কি হতে পারে? সেনাবাহিনীর উপরে অনেকে ভরসা করেছেন, যেমন 2007-8 মতো একটা বিষয় হতে হবে, সেখানেও তারা কনক্লুশন টানছে যে সেনাবাহিনীর পক্ষেও আসলে এখন কিছু করা সম্ভব নয়, কারণ জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের আকর্ষণীয় চাকরি, রাসায়নাস্ত্র এবং চীনা সাবমেরিনের যে প্রতিশ্রুতি, সেটি বর্তমান সরকারকে বেশ সুবিধা দিচ্ছে, এবং তাদের পক্ষে আসলে আর তারা কিছু অন্য কিছু করবেন সেরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আন্তর্জাতিক চাপ আসলে কতটা একটা সমঝোতার দিকে নিয়ে আসতে পারে? আমি সমঝোতা শব্দটাই ব্যবহার করি, ওই ইলেকশনের কথা বলে আবার নিরপেক্ষতার প্রশ্ন না হওয়ার চাইতে, যেটি আপনি নিজেও শুরু করেছিলেন, যে কারণ আমরা দেখছি যে জন আকাঙ্ক্ষা, টেলিগ্রাফ যেটি বলছে যে তারা অন্তত ইলেকটোরাল প্রসেস সংক্রান্ত যেসব ফান্ডিং তাদের আছে ব্রিটেনের, সেটি তারা হয়তো বন্ধ করে দেবে। পার্লামেন্ট স্ট্রেংথেন করার ক্ষেত্রে যেসব ফান্ড আছে, সেগুলো আপাতত বন্ধ করবার সিদ্ধান্ত তারা হয়তো নেবে। না, ধন্যবাদ। আবারও সেটা হচ্ছে যে আমি যেটা মনে করছি 3টি বিষয়, আমি তো আর রাজনৈতিক বিষয়গুলোর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে পারবো বলে সক্ষম বলে আমি মনে করছি না। আমি যেটা বলছি 3টি বিষয়, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার একটা বিষয় রয়েছে, মার্কেটিং বিষয়টা, বিপণন বিষয়টা পড়াই, এবং আমার 27 বছরে দেশে বিদেশে এই কাজটি করতে হয়েছে। তো স্বাভাবিকভাবে আমি 3টি বিষয় এখানে আলোকপাত করতে চাই। একটি হচ্ছে যে জনাব নাইমুল ইসলাম খান থেকে একটা ক্লু নিচ্ছি যে বিএনপির জন্য একটি ট্রিকি সিচুয়েশন আমার মনে হয়। ট্রিকিটা কেন? আমরা দেখেছি কি, এটা হয়তো আমরা বলতে চাই না জনসম্মুখে, যেটা হচ্ছে কি, কেন রাষ্ট্রের সর্বোচ্চ পদ থেকে বিএনপি একটি পার্লামেন্টে উপস্থিত বিরোধী দল হিসাবে কোনো সমর্থন পায়নি। একটিভাবে যে কোনো কারণে হোক, আমরা আওয়ামী লীগকে একটি ক্রেডিট দিতেই হবে, কিংবা যারা এই সরকারের সাথে সম্পৃক্ত ছিলেন, ইমিডিয়েট পাস সরকারের সাথে, যে যুদ্ধাপরাধীর বিষয়টি নিয়ে তারা একতরফা একটা ব্র্যান্ডিং করতে সাকসেসফুল হয়েছেন। যার ফলে আমরা দেখেছি কি, এটা স্বীকার করুন আর না করুন, আমি একজন বিপণনের অধ্যাপক হিসাবে বলতে চাই যে নির্বাচন কমিশনের সর্বোচ্চ পদ এবং রাষ্ট্রের সর্বোচ্চ পদ কিছুক্ষণের জন্য কিছুটা হলেও বিচলিত বোধ করেছেন যে বিএনপিকে যদি আমি সমর্থন দিই উদাত্তভাবে, সেটা আসলে জামাতকে সমর্থন দেওয়া হচ্ছে কিনা। কারণ আমরা জানি এই দুজন ব্যক্তি যারা সর্বোচ্চ পদে আসীন আছেন, দুজন ব্যক্তিরই একটি সরাসরি ভূমিকা রয়েছে বা মহান মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত থাকার। দ্বিতীয় যে বিষয়টি হবো, আওয়ামী লীগ যেটা মার্কেটিং করছে, তাদের মার্কেটিং এর যে প্রধান কৌশল সেটা হচ্ছে যুদ্ধাপরাধী, যে কারণে অনেক সুশীল সমাজের সত্যিকারের সম্মানিত লোকদেরকে তারা টানতে পেরেছে। লেটস অ্যাকসেপ্ট দ্য রিয়েলিটি।
তো সেই ক্ষেত্রে বিপরীতে আরেকটা মার্কেটিং কি হতে পারে, ভারত এটা বিগত 5 বছরে আমরা যেটা দেখেছি, ভারত আমাদের ডিসিশন মেকিং এর প্রশ্নে বলুন, আমাদের রাজনৈতিক ডিসিশন মেকিং, কিছুটা হলো অর্থনৈতিক ডিসিশন মেকিং, কিছুটা হলো নিরাপত্তা বিষয়ক ডিসিশন মেকিং এ তারা কিন্তু একটা ব্রেক থ্রু করতে পেরেছে। এটা কিভাবে পেরেছে, কেন পেরেছে, 7 সিস্টার ওই স্টেটগুলোকে রক্ষা করার জন্য কিনা, সাপ্লাই চেনকে শক্তিশালী করার জন্য কিনা, কিংবা 7 সিস্টার স্টেটগুলোতে তারা যাতে যে কোনো সময় নিরাপত্তাজনিত কারণে ইন্টারফেয়ার করতে পারে সেই ক্ষেত্রে বাংলাদেশের সহায়তা নেওয়ার জন্য হোক কিনা, যে কোনো কারণে হোক, আমরা দেখেছি ভারতীয় পত্রপত্রিকা শুধু যে এটা যে কলকাতা ভিত্তিক পত্রিকাগুলো তাই নয়, এমন ভারতের দি হিন্দু কিংবা টাইমস এগুলো পড়লেও আমরা দেখতে পাবো, তাদের এডিটোরিয়াল পড়লেও যদি আমরা ভুল না বুঝে থাকি, যে একটা এই সরকারের প্রতি টেসিট কিংবা সমর্থন ভারতের জন্যই দেওয়া উচিত। সকলে যে শুধু কলকাতায় যাব, হোটেলে থাকবো এটার জন্য করছে তা না, সামগ্রিকভাবে এটা চিন্তা করছে। এখন বিএনপিকে কোনো পাশের একটি দেশ, ভারতের জন্য ঝুঁকি হতে পারে, বিরাট একটি দেশ, পাশের একটি বিরাট দেশ এবং একটা উদীয়মান শক্তি বিশ্ব আন্তর্জাতিক বাণিজ্যে এবং আন্তর্জাতিক অর্থনীতিতে, সেই ক্ষেত্রে তাকে কিভাবে আমি ট্যাকেল করব উইদাউট লেটিং মাই কমরেডস, উইদাউট লেটিং মাই স্টেক হোল্ডার্স টু মাচ অ্যান্টাই ইন্ডিয়া হয়ে, এটা কিন্তু একটা ট্রিকি সিচুয়েশন বিএনপির জন্য। এখানে যাকেই এটা ফিলিপ কোটলারকে আনলো মার্কেটিং এর যে গুরু বলা হয়, তারও জন্য কিন্তু একটা প্রবলেম হতো যে হাউ ডু আই হ্যান্ডেল ইন্ডিয়া, যেখানে এইভাবে তারা ঢুকে গিয়েছে। পত্রপত্রিকা, ইন্ডিয়ান সুশীল সমাজ, নাগরিক সমাজ, তারা অনেকেই মনে করছে, আমি কিছুদিন আগে আল জাজিরাতে ভারতীয় বংশোদ্ভূত একজন সাউথ এশিয়া এক্সপার্টের কথা শুনছিলাম ফ্রম লন্ডন। হি ওয়াজ বিং ইন্টারভিউড বাই আল জাজিরা। উনিও কিন্তু একই কথা বললেন, যুদ্ধাপরাধীর প্রশ্নে, নিরাপত্তার প্রশ্নে, যাতে করে ইসলামিক গ্রুপটা যাতে না হয়। এটা গেল একটা কথা। আরেকটা বিষয় হচ্ছে যে আন্তর্জাতিক মহল, আপনি যেটা প্রশ্নটা করেছিলেন, তারা কতটুকু আসবে, মানে এই চাপটার সঙ্গে আপনার যে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার ইস্যুটি আছে, বাংলাদেশের ব্যবস্থাপনা শুধু তো বাংলাদেশ ইম্পর্টেন্ট না, আন্তর্জাতিক মহলের কাছে সিরিয়া কিংবা সুদান কিংবা আফ্রিকান কোনো দেশ, তাদের উন্নয়ন, তাদেরকে আরো তাদের বলয়ের মধ্যে রাখতে পারা, পাকিস্তান plays much more significant role than Bangladesh. Let's accept the reality. বাংলাদেশের বঙ্গোপসাগরের সমুদ্র সম্পদ, মিয়ানমার, চায়না, তারা যে অ্যালাইন করার চেষ্টা করছে একটা আন্তর্জাতিক নীতিমালা, সেই ক্ষেত্রকে কেন্দ্র করে, সেই ক্ষেত্রে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লোজ ফ্রেন্ড হচ্ছে যে এই ভারত, রাদার দেন চায়না। আপনাকে একটু বুঝতে হবে যে এতদ অঞ্চলে কারা খুব ভোকাল, এতদ অঞ্চলের শান্তি স্টেবিলিটির জন্য কারা, এতদ অঞ্চলের শান্তি এবং স্টেবিলিটির জন্য প্রধান স্টেক হোল্ডার হচ্ছে গণচীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র, যে কোনো কারণে এবং এই ক্ষেত্রে বিরাট কুশীলবের ভূমিকা পালন করতে পারে ভারত। তো চীনের বিরুদ্ধে চীন যেভাবে এগুচ্ছে এতদ অঞ্চলে প্রভাব সৃষ্টি করার জন্য, সেই ক্ষেত্রে কিন্তু একটা বৃহত্তর বন্ধু হতে পারে ভারত। সো মার্কিন যুক্তরাষ্ট্র মানে যদি তারা ধিকৃত না হয় তাদের সিনেটে, তাদের কংগ্রেসে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনের কিন্তু হঠাৎ করে মানে ভারতের বিপক্ষে চলে যাওয়ার কথা না। যদি বাংলাদেশে এমন ঘটনা ঘটছে যাতে করে কংগ্রেস ইজ বিং কোশ্চেন, সিনেট ইজ বিং কোশ্চেন, বারাক ওবামা অ্যাডমিনিস্ট্রেশন ইজ বিং কোশ্চেন, আদারওয়াইজ যে আমরা আমাদের আইগেন বলতে পারে, আমাদের কুমিল্লার ভাষা বলে যে আটটয় পড়ে যাওয়া, এইটা মানে কি অ্যাগ্রেসিভলি ইনভলভ হওয়া, সেই জিনিসটা হয়তো নাও হতে পারে। আরেকটি বিষয় আপনাকে বুঝতে হবে, যে জিনিসটা যে এই যে আবার চীন কিন্তু যত না বাণিজ্যের মাধ্যমে উপস্থিত থাকতে চায়, বিক্রি করে দেওয়া, তার থেকে কম থাকতে চায় এই পর্যন্ত রাজনৈতিকভাবে কূট কৌশল ব্যবহার করা। এই ক্ষেত্রে ভারতের সাথে বৃহত্তর সমঝোতার প্রশ্নটি বাদ রেখে কেন আন্তর্জাতিক মহল, কেন আবার বাংলাদেশের সাথে মানে চীনের সাথে যাবে, সেটাও একটা চিন্তার বিষয়। দ্বিতীয় যে জিনিসটি হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়ন এবং যুক্তরাজ্য, আপনি দেখবেন যখন নাকি জিএসপি বাতিলের প্রশ্ন এসেছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের জিএসপি বাতিলের প্রশ্নে আমাদের যুক্তরাজ্যের উন্নয়ন মন্ত্রী একটি বক্তব্য দিয়েছিলেন যে আমরা জানি বাংলাদেশের কারখানার অবস্থা ভালো নয়, কিন্তু আমরা এটাও জানি বাংলাদেশ আমাদের
1971 সাল থেকে আমাদের পরীক্ষিত বন্ধু রাষ্ট্রের মধ্যে একটি, বাংলাদেশের জনগণকে আমরা ভালোবাসি, বাংলাদেশের জনগণের জন্য একটি ভালো ভবিষ্যৎ সৃষ্টি করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সরকার কমিটেড। সেক্ষেত্রে উনি একটা মূল্যবান কথা বলেছিলেন। সেই মূল্যবান কথাটি কি, যে আমরা জিএসপি বাতিল করার মাধ্যমে বাংলাদেশের নারীর ক্ষমতায়নকে ক্ষতিগ্রস্ত করতে চাই না, বাংলাদেশের সাধারণ জনগণের অর্থনৈতিক উন্নয়নের পথকে রুদ্ধ করে দিতে চাই না। এই জিনিসটা কিন্তু আমরা এখনো দেখলাম। এই দুদিন আগেও কিন্তু এই যে জিএসপি প্রশ্নে আবার ইউরোপিয়ান ইউনিয়ন যে সিদ্ধান্তটি নিয়েছে 2017 সাল পর্যন্ত তারা কন্টিনিউ করতে চায়, একই কথা কিন্তু এসছে যে জিএসপি বাতিল করব আমরা সরকারের যথেচ্ছাচারের জন্য, সরকারের স্বৈরাচারী মনোভাবের জন্য, কিন্তু ক্ষতিগ্রস্ত হবে কে? সাধারণ জনগণ, নারী, কর্মী, এরা গার্মেন্ট শিল্পের লোকজন। এই কারণে পারছে না, যে ঠিকই সিচুয়েশন। এই কারণে আমি মনে করি যদি বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা তাদের সরকার সেই ক্ষেত্রে এটা জিনিসটা যদি তারা ম্যানেজ করতে পারে, আন্তর্জাতিক মহলের সাপোর্ট আস্তে আস্তে, সেই কিন্তু বিএনপির জন্য আরো কঠিন হবে। কিন্তু এখানে একটি কথা না বললেই নয়, যে এই বিষয়টি আমাদের আলোচনা থেকে দূরে সরে চলে যাচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে একটি যে একটা দুষ্ট চক্র, এটা অত্যন্ত বাজে জিনিস, যেটা এখনো বলবৎ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ পেলেই বলেন ক্যান্টনমেন্ট থেকে জন্ম নেওয়া দল হচ্ছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। কিন্তু বাংলাদেশের ইতিহাসে যদি কোনো রাজনৈতিক বিশ্লেষক পর্যালোচনা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো অধ্যাপক কিংবা উড্রো উইলসন ইনস্টিটিউটে কোনো রিসার্চার যদি অ্যানালাইসিস করেন, সেই ক্ষেত্রে দেখবেন কি এখানে সবচেয়ে ক্ষতিকারক দিকটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির হোসেন মোহাম্মদ এরশাদ। পৃথিবীর কোথাও, আমি ইন্দোনেশিয়াতে কাজ করেছি, আমার পাকিস্তান অডিট করার সুযোগ হয়েছে, আমার আফ্রিকান যতগুলো রাষ্ট্রে স্বৈরাচারী সরকার ছিল, ডিক্টেটর ছিল, প্রত্যেকটা কান্ট্রি আমি অডিট করেছি, ম্যাক্রো অডিট, পলিটিক্যাল অডিট করেছি। পৃথিবীর কোন রাষ্ট্রে আমি যখন কথা বলছি, কোন পতিত স্বৈরাচার এইভাবে তাদেরকে কোলে তুলে নেওয়া হয়নি। আজকে মাননীয় হোসেন মোহাম্মদ এরশাদ যদি নির্বাচনে অংশ না নিতেন, এই নির্বাচন হতো কিনা আমাদের সন্দেহ আছে। উনি যে এই কাজগুলো করলেন, নির্বাচনকে কেন্দ্র করে 140 জন লোক যে মারা গেল, এটার কারণে যুদ্ধাপরাধীর প্রশ্নের ব্যাপারটা বাদই দিলাম, এই নির্বাচনী সহিংসতা নিয়ে আমি একটা পত্রিকায় পড়েছি 133 জন লোক মারা গিয়েছে। তো সেই কাদের মোল্লার মৃত্যুদণ্ডের ব্যাপারটি বাদই দিলাম। তো এই যে এটার দায়ভার কে নিবে? এই যে আজকে হোসেন মোহাম্মদ এরশাদের লোকগুলো আমাদের লজ্জা হচ্ছে, ওনারা টেলিভিশনে এসে কথা বলছেন, প্রত্যেকটা লোক এটা সাহস পাচ্ছে কোথায়? আমরা এটা সভ্য জাতি? এই যে উনি রিভলভারের কথা বললেন, উনি ওমেনাইজিং করলেন, এই বই আমরা পড়তে হলো আমাদেরকে। এই দেশে আমরা এগুলাই গণতন্ত্রের কিন্তু পিলার। গণতন্ত্র একটা জায়গায় যাবেই। আজকে যুদ্ধাপরাধের বিচার আমরা সবাই চাই, হয়তো এইভাবে চাই নাই, বিচারটুকু চেয়েছি। কি মৃত্যুদণ্ড হবে না যাবজ্জীবন কারাদণ্ড হবে, সেটার প্রশ্ন আওয়ামী লীগের মধ্যে রয়েছে। কিন্তু আজকে কি জিনিসটা হচ্ছে, এই যে সুযোগটা কেন নিতে পারছে? সুযোগটা নিতে পারছে কেন? আপনিও জানেন, আমিও জানি। কিছুদিন আগে যেহেতু আমি ক্যাডেট কলেজ ব্যাকগ্রাউন্ড থেকে আমার পড়াশোনা করার সুযোগ হয়েছে, স্বাভাবিকভাবে বিশেষ বাহিনীগুলোতে আমাদের ছোট ভাই, বড় ভাই, বন্ধু বান্ধব অনেক রয়েছে। তারা কিন্তু প্রত্যেকে এই দুদিন আগেও আমাকে বলেছেন, একজন অত্যন্ত দায়িত্বশীল একজন উচ্চ পদস্থ কর্মকর্তা, যারা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সাথে সম্পৃক্ত, যে তারা কোনো জামাতের কর্মীকে কোথাও থাকতে দিচ্ছেন না, কোথাও থাকতে দিচ্ছেনই না। মানে ইংরেজিতে বলতে গেলে আই ব্যাট ইউ ক্যানট ফাইন্ড আউট এনিওয়ান যাদেরকে আমরা এই ইয়ের মধ্যে আনি নাই। তাহলে কেন সাতক্ষীরায়, রাজশাহীতে এখন যদি জামাত না করে থাকে, ওনার কথা মতো থাকতেই দিচ্ছে না, এভরিবডি হ্যাজ বিন পুট অন রান, তাহলে এই যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে অ্যাটাকগুলো হচ্ছে, সেগুলো কারা অ্যাটাক করছে? এবং এটা কিন্তু ভারতের আমাদের এই বর্ডারের সাথে। তাহলে ভারত কি করছে এখানে? এই যে সাতক্ষীরা এবং রাজশাহী, দুইটা জোনেই তো সবচেয়ে বেশি ঘটনাগুলো ঘটছে। এবং এই দুটি জেলার এমপিদেরকে দেখেন, প্রশাসনকে দেখেন। এমপিরা তো প্রশাসনের এই ট্রান্সফারকে অনেক বেশি প্রভাবিত করে। আমার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন, আমি ছোটবেলা থেকে দেখে এসেছি স্থানীয় এমপিরা, ওই জেলার মন্ত্রীরা কিভাবে ওই জেলার পোস্টিং গুলোকে প্রভাবিত করেন। সেই ক্ষেত্রে এই দুটি জেলায় কিন্তু এখন
আওয়ামী লীগের এমপি, না হলে জাতীয় পার্টির এমপি। এই যে রাজনীতির এই জাতীয় পার্টি বিষয়ক বোঝাপড়াটা যদি না হয়, এই এরশাদ মতের লোকের বোঝাপড়াটা যদি না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা যে গণতন্ত্র আসলে 1971 সালে যে মহান মুক্তিযুদ্ধ হয়েছে, এটা তো শুধুমাত্র যুদ্ধ জয়ের ব্যাপার না। গণতন্ত্রকে শক্তিশালী করা, এটা বিচার ব্যবস্থা যাতে সাধারণ জনগণ বিচার পায়। আজকে তো বিচার পাচ্ছি না আমরা। এই দুটি দলের মারামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে একটা বিচার ব্যবস্থা পাইনি আমরা। আজকে প্রশাসনে আমরা যতই নিন্দা করি না কেন, এই যে আজকে একটা ভালো আকবর আলী খান পাচ্ছি না, একটা ভালো সাদাত হোসেন পাচ্ছি না, একটা ভালো সরকারি কর্মকর্তা পাচ্ছি না, এটা কেন হলো? এই যে দুর্নীতির ব্যাপক প্রসারের মাধ্যমে এটা শুরু হয়েছে কি, এই রাজনৈতিক দুর্নীতি অর্থনৈতিক দুর্নীতিকে ত্বরান্বিত করেছে, এবং এটার গুরু হচ্ছেন কে? হোসেন মোহাম্মদ এরশাদ, যেটা আপনি শুরুতেই বলেছিলেন। সিনেটে অবশ্য বিচার বিভাগের কথাও আছে, এই সংক্রান্ত বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। নাইমুল ইসলাম খান, আপনি শুনলেন এবং বলবেন সংখ্যালঘুদের ইস্যু বা অন্যান্য বিষয়। আমি একটু যোগ করে দিতে চাই, আপনার কাছে কি মনে হয় যে রাজপথের বিরোধী দল না সংসদের বিরোধী দল কে বেশি শক্তিশালী হবে? যদিও সংসদের বিরোধী দল আবার সরকারও অংশ নিতে পারে, সেটি অবশ্য কাঁঠালের রামসত্য সুরঞ্জিত সেনগুপ্তের ভাষায় সেরকম হবে নাকি অন্য কিছু হবে, এখন জবাব খুবই সংক্ষিপ্ত। মানে বাংলাদেশের রাজনীতিতে আলটিমেট এবং বেগম জিয়া আপনি 10 দিন পরে কালকে তার গুলশানস্থ কার্যালয়ে গেলেন, সেখানেও অবশ্য চীনা রাষ্ট্রদূত তার সঙ্গে দেখা করেছেন। তো বিএনপির রাজনীতিটা অনেকটা মনে হচ্ছে যে কেমন যেমন একটা বিদেশিদের উপর নির্ভর, রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ নির্ভর, একটা ভিডিও বার্তা বা একটা মহাসচিবের এক ধরনের প্রেস রিলিজ প্রতিদিন পাঠানো, এর মধ্যেই সীমাবদ্ধ, অন্তত কেন্দ্রীয় রাজনীতিটা সীমাবদ্ধ হয়ে গেছে। জি, সাম্প্রতিককালে বিএনপি এটা তাই। আর বিএনপির কিছু বৈশিষ্ট্য আছে, বিএনপি দলটার নেচারটা, এটা তো আসলে এটা দল বলার চাইতে এটা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম। এই দলটার মানে নেতৃত্বের ভূমিকাটা মানে অনেক সাহেবিয়ানার একটা রাজনৈতিক দল। তো এখানে আমি খুব একটা অস্বাভাবিক আমাদের আর মনে হয় না, কারণ এটা আমরা অনেকদিন যাবত দেখে আসছি। ইভেন এই বিএনপি যখন 96 ক্ষমতাচ্যুত হলো বিরোধী দলের ভূমিকায়, তখনও যে কর্মসূচিগুলি দিত খুব কিন্তু ইফেক্টিভ না। তাও তখন ছাত্রদল কিন্তু একটু স্ট্রং ছিল তখনও, যার ফলে কিন্তু ছাত্রদল কিছুটা স্ট্রং থাকা সত্ত্বেও কিন্তু বিএনপির অধিকাংশ কর্মসূচি সেভাবে সফল হতে দেখা যেত না। আমি শুধু এটিকে বলতে চাই যে বিএনপির এই মুহূর্তে আসলেই একটা ওই যে মামুন ভাই শব্দটা ইউজ করলেন ট্রিকি সিচুয়েশনে। তো এখানে যেহেতু সিচুয়েশনটা ট্রিকি, এটাকে কৌশল দিয়ে বের করতে হবে। আওয়ামী লীগ মূলত কৌশলে এগিয়ে যাচ্ছে এবং কৌশলের কোনো পর্যায়ে বেকায়দায়ও পড়ছে আওয়ামী লীগ, কিন্তু বেকায়দার দিকে আরেকটা আবার নতুন কৌশল দিয়ে সেখান থেকে সে দৃষ্টি মানে লোকজনের দৃষ্টি এবং আলাপ আলোচনা সরিয়ে দিতে পারছে এবং নিজে আরেকটা জায়গা করে নিতে পারছে। যেমন আমি মনে গত 2 দিন নির্বাচন খারাপ হয়েছে আলোচনা চলছিল না, এর মধ্যে শপথ গ্রহণ অনুষ্ঠানটা করে ফেলাতে এই 2টা পার্লামেন্ট একত্র হয়ে গেল, এখন বিতর্ক ওইটার মধ্যে চলে গেল। এখন আমাদের মন্ত্রী পরিষদ কেমন হবে আলোচনা ওইদিকে চলে গেল, আলোচনা কিন্তু নির্বাচন নিয়ে কমে যাচ্ছে। তো এইভাবে কৌশলে আওয়ামী লীগ এগিয়ে আছে। বিএনপিকে প্রমাণ করতে হবে যে বিএনপিও কৌশল জানে, কারণ একটা পজিটিভ বেজ আছে, কারণ নির্বাচনটা আওয়ামী লীগ গ্রহণযোগ্যভাবে করতে পারে নাই। এমনকি ইন্ডিয়ার কথা যদি বলেন, ইন্ডিয়া যে তাকে সমর্থন করছে তারও কিন্তু স্বপ্নভঙ্গ হয়েছে। ইন্ডিয়া কিন্তু প্রত্যাশা করে নাই। ইফ ইউ রিমেম্বার ওই সুজাতা বক্তব্য, সুজাতা কিন্তু জোর দিচ্ছিলেন যদি সংখ্যাগরিষ্ঠ মানুষ ভোট দেয়, যদি অধিকাংশ রাজনৈতিক দল যোগ দেয়। অধিকাংশ রাজনৈতিক দলও যোগ দেয় নাই, অধিকাংশ মানুষ ভোটও দেয় নাই কোনোভাবেই। তো সেই জন্যই কিন্তু বিএনপির একটা পজিটিভ জায়গা আছে, কিন্তু এরপরে খেলাটা পলিটিক্যাল হবে। কেন পলিটিক্যাল এবং কৌশলের? কারণ বিএনপি তো এখন পার্লামেন্টও নাই, সুতরাং তাকে কমপ্লিটলি মাঠের বাইরে থেকে ভূমিকা রাখতে হবে। কিন্তু তার মানে এই না যে জাতীয় পার্টি ওখানে সরকারি ওই বকাটা বোধহয় শুনতে হবে না যে পার্লামেন্টে এসে কথা বলতে না, এই বকাটাও শুনতে হবে না, আর সমাধান চাইলে পার্লামেন্টে আসেন এটাও মানে এটাও শুনতে হবে না, এটা বলা যাবে না তাদেরকে। আমি এখানে দুটো ছোট্ট কথা একটু পুরনো বলতে পারি। ভারতের সাথে সম্পর্কের ব্যাপারটা ভেরি ইম্পর্টেন্টলি বলেছেন। এটা কিভাবে হয় যে আমরা আমাদের চারদিকে ভারতের ম্যানেজমেন্ট। বিএনপি কিন্তু ভালো শুরু করেছিল। বিএনপির মানে খালেদা জিয়ার নামে একটা লেখা প্রকাশিত হয় ব্রিটিশ একটা জার্নালে, সেই জার্নালের লেখা দিয়ে বিএনপি কিন্তু একটা নতুন মোড় পরিবর্তনের কথা চেষ্টা করেছিল ভারতের সাথে, এবং অত্যন্ত সফলতা। কারণ
আমি যদ্দূর জানি ব্যক্তিগতভাবে ভারতে প্রধান খালেদা জিয়ার এই সফরের পর আওয়ামী লীগের তারাও রীতিমতো বিরক্ত হয়েছিল ভারতের উপরে যে ভারত একটু বাড়াবাড়ি করেছে খালেদা জিয়ার ব্যাপারে। কিন্তু এই জিনিসটা দেখেন অন্য অনেক জিনিসের মধ্যে একটা স্পেকটেকুলার মিস্টেক যেটা নাকি আমার বোকার মতো মনে হয় প্রণব মুখার্জির সাথে বাংলাদেশ সফরের সময়, এটা একটা অবাক করা মিস্টেক, এটা আনপ্রেসিডেন্টেড। এরকম কোন মিস্টেক মানে কোন আমি বলবো না বোকা লোকও করে না। এইটা সহ আরো এরকম 2-3টা ছোট ছোট জিনিস দিয়ে আসলে বিএনপি তার যে পটেনশিয়াল ছিল অনেকখানি ধ্বংস করেছে। এবং এগুলি আমি নানান রকম শুনি। খালেদা জিয়ার নাকি তখন থ্রেট ছিল, ভয় ছিল যে সে যদি কিছু করতে যায় তাকে মেরে ফেলা হতে পারে। আমি তো বললাম যে এই সমস্ত সিচুয়েশনগুলি এতই গুরুত্বপূর্ণ যে যদি সত্যি এরকম ভয় থাকে এটা বলেই এটার একটা বিকল্প ব্যবস্থা করা যেত। উনি বলতে পারতেন যে আমি আপনার সাথে বসবো, বিকল্পটা কি হতো, আমাদের টাইমের বিকল্প দেন বা ভেন্যু চেঞ্জ করেন বা আপনি আমার এখানে আসেন, আমার বাসায় আসেন, নিরাপত্তা দেওয়া হোক। আমি জানি না, আমার কথাটা হলো বিএনপি এটা ভুল করেছে। আরেকটা মিস্টেক বিএনপির হয়েছে ইলেকশনের আগেও। ইলেকশনের আগে দুইভাবে করেছে এই মিস্টেকটা। এক, নির্বাচনী প্রক্রিয়াতে অংশগ্রহণ করারও একটা কৌশল হতে পারত। আমি ডিটেলে যাব না, সময় নষ্ট হবে। সেটার মাধ্যমে গিয়েও কিন্তু আওয়ামী লীগকে বেকায়দায় ফেলা যেত, যেটার আমরা প্রমাণ পেয়েছি। জাতীয় পার্টি আওয়ামী লীগকে কিন্তু বেকায়দায় ফেলতে পেরেছিল। জাতীয় পার্টি যখন সর্বদলীয় সরকারে অংশগ্রহণ করে আবার অবস্থান পাল্টালো যে নির্বাচনে যাবে না, তখন প্রকৃতপক্ষে আওয়ামী লীগ সবচেয়ে বড় বিপদে পড়েছিল। এবং এই বিপদটা স্মার্টলি হ্যান্ডেলও করেছে। আমি বলেছি এটা হলো ক্রুডলি হ্যান্ডেল করেছে, এটা কারণ স্মার্ট হয় নাই, কারণ ক্রুড হতে হয়েছে। এখন চিন্তা করেন না, মন্ত্রীদের ধরে রাখতে পেরেছে। মন্ত্রিত্বের ব্যাপারটা তো অনেক ইম্পর্টেন্ট পলিটিশিয়ান। আমি এটাই বলছি, মন্ত্রীদের ধরে রাখতে পেরেছে মানে কয়েকজনকে, তারা কিন্তু অফিস টফিস করে নাই। এটা একটা এক্সেপ্ট জিএম কাদের ছেড়ে দিয়েছেন, আর অন্যরাও কিন্তু অফিস করেন নাই। আনিসুল ইসলাম মাহমুদ একবার ইলেকশনের পরে তাও অফিসে গিয়েছেন। আমার যেটা মনে হয় যে এরশাদ একটা অপরচুনিটি দিয়েছিল। এই সময়ও যদি এরশাদের ওই সমালোচনাগুলির সাথে মামুন ভাই আমিও একমত। আমি বলছি এখন পিওরলি ক্রুড পলিটিক্যাল কৌশলের অর্থে ওই সময় যদি বিএনপিও সরকারটাতে জয়েন করত, বিএনপির তাদের হিসাবে যদি 12 জন মন্ত্রী থাকতো, একজন স্বরাষ্ট্রমন্ত্রী থাকতো, তারা কিন্তু সরকারটাকে আরেকটা নাজুক জায়গায় নিয়ে জাতীয় পার্টি বিএনপি সহ একটা দাবি আদায়ের অন্যরকম সুযোগ তৈরি হতো। তখন দেশি বিদেশিরা যেই ইন্টারেস্টে ছিল, আমার মনে হয় তারাও সমঝোতায় আসতে বাধ্য হতো, এটা গিয়ে ডিস্টার্ব করা যেত। এখন আমার কথা হচ্ছে যে সেগুলি তো গেল, সময় আর বেশি নষ্ট করবো না ওই আলোচনায়। যে আগামীতে বিএনপির যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ তারা যদি মনে করে তারা আওয়ামী লীগকে, সরকারকে ইরিটেটেড রাখতে পারবে থ্রু আউট দি টাইম, ডিস্টার্ব করতে পারবে, এই পাওয়ার তাদের আছে, তাহলেই তারা এই হরতালের প্রোগ্রাম বা অবরোধের প্রোগ্রাম কন্টিনিউ করার চেষ্টা করতে পারে। আদারওয়াইজ এটার ক্ষতিটা হবে যে যদি জোর করে চালায়, বিএনপির যে সাপোর্ট বেসটা ছিল এটা কিন্তু গ্র্যাজুয়ালি বহুবিধ কারণে, কারণ এর মধ্যে আরেকটা সরকার অ্যাক্টিভ হয়ে যাবে, তারা পার্লামেন্টেও থাকবে না, মানুষের সার্ভিস নানান প্যাকেজের ভিতর দিয়ে কিন্তু বিএনপির ওই সাপোর্ট বেসটাও কমতে থাকবে। কারণ মানুষ বিরক্ত হবে চলাফেরায়, এর আত্মীয় মারা যাবে, ওর আত্মীয় আহত হবে, তার স্বার্থ বিঘ্নিত হবে। এগুলো কিন্তু বিরাট সবকিছু হিসাব নিকাশ করে যদি বিএনপি এখন কি প্রোগ্রাম নেবে আমি জানি না। আমার মনে হয় বিএনপিকে কমপ্লিটলি একটা অন্যরকম কৌশল নির্ধারণ করতে হবে। আমি বলতে চাচ্ছি না, এটা একদম প্রাইভেট কনসালটেশনের মতো হয়ে যায়, কিন্তু আমি মনে করি যে সেরকম সুযোগ রয়েছে বিএনপির পক্ষেও। কেন বলছি, আমি এটা চতুর্থবারের মতো রিপিট করছি, কারণ বেসটা নির্বাচনের ফলাফলটার কারণে, টোটাল নির্বাচনটার কারণে বিএনপির পক্ষে কৌশলগত বিজয় অলরেডি হয়েছে নির্বাচনের ভিতর দিয়ে। মামুন রশিদ। না, আমি ওনার সাথে একমত, কিন্তু আমি কিছুটা অন্য দৃষ্টিভঙ্গি নিয়ে বিষয়টি দেখতে চাই। অতীতের কথা বলে তো লাভ নাই যে বিএনপির কি উচিত ছিল, নির্বাচনে যোগ দেওয়া উচিত ছিল কিনা, দলে নির্বাচনকালে সরকারে যোগ দেওয়া উচিত ছিল কিনা, সে আলোচনা আমরা যেতে চাই না। আমি পিওর একটা একাডেমিক এবং মার্কেটিং এর একজন হেড পরে যদি আমি ফিলিপ কোটলার হিসেবে যদি বলি, আপনাকে জাস্ট ইন্টারাপ্ট করি যুক্তিজি, ধরা যাক আমরা ধরে নিচ্ছি যে লিগালি এই সরকার জিতেছে, কনস্টিটিউশনালি তারা 5 বছর ক্ষমতায় থাকবে, এই যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র হয়ে যাবে বা স্বাধীনতা বিরোধীদের হাতে চলে যাবে, এটি কি এই 5 বছর যদি আওয়ামী লীগ বা তার মিত্ররা ক্ষমতায় থাকতে পারে, এই 5 বছর পরে আবার শুনতে হবে কিনা? এটার উত্তরও দিব আমি, এটার মধ্যে উত্তরটা রয়েছে। আওয়ামী লীগ
কি দুইটা জায়গা করেছে, একটা হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার, আরেকটা হচ্ছে টেরোরিজম ডেভেলপ করবে যদি বিএনপির সাথে চলে। এটাই তো ভালো মার্কেটিং করেছে, একদম পিওর একাডেমিক মার্কেটিং এর অর্থে। আর তৃতীয় যে জিনিসটা যোগ করেছে তারা সময় সুযোগ বুঝে সংখ্যালঘু নির্যাতন, যেটা ভারতকে তাদের পক্ষে রাখার জন্য, কিংবা ভারতের পরবর্তী সরকারও যদি হয় একটা ট্রাম্প কার্ড রেখে দিল যে বিএনপি করেছে, সেখানে অনেক রকমের এটা বলছেন বিএনপি ওই যে শক্তির মধ্যেই দুর্বলতা রয়েছে। গেলবার সুন্দর ভোটের পরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরেও যখন এভাবে জনমত হারালো, বাস্তব কথাটা সুষ্ঠু নির্বাচন করার নৈতিক অধিকারও ছিল না, নৈতিক বলও ছিল না। এইটাই বিএনপির শক্তি হওয়া উচিত। বিএনপি যদি মনে করে জামাত তার শক্তি, হবে না, কারণ এইটা মোটামুটি বুঝতে হবে দেওয়াল লিখন, এটা দেওয়া হবে না বাংলাদেশে, এবং এইটাকে নিউট্রালাইজ করতে হবে, অ্যাড্রেসও করতে হবে। এবং ভারতের বিরুদ্ধে এটা সবচেয়ে ঠিক আমি এই জন্য বলেছি, যেখানে জনগণের মারাত্মক বিতৃষ্ণা জন্ম নিচ্ছে। আরেকটা প্রশ্ন আছে, যেটা সংশয়, যেটি আমি অনেক সময় বিএনপি নেতাদের সঙ্গে কথা, এটি এক ধরনের ডালপালা কেটে দেওয়ার, মানে হাত পা কেটে দেওয়ার কৌশল হতে পারে সরকারের, যে জামাতকে বিএনপি ছেড়ে দিল তার মানেই না যে বিএনপিকে খুব সাদরে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে, বিএনপির সঙ্গে সমঝোতায় বসবে। সরকার কিছু দিবে না, লেটস বি, শুনে এটা প্রতিপক্ষ রাজনীতির খেলা, এটা আমি আশাও করি না যে আওয়ামী লীগ বিএনপি ছেড়ে দিলে, এটা তো আপনার আমার মধ্যে হইতে পারে যে তুমি ওইদিকে চ্যানেলাইতে আর যাবা না, ঠিক আছে, তোমাকে ৭১-এ নেওয়া হবে, তোমাকে অন্য জায়গায় নেওয়া হবে, আপনাকে প্রধান অতিথি বড়মাল্য দিয়েও নেওয়া হতে পারে। আমি চ্যানেলাইতে আর যাবো না, আমি বলবো জিল্লুর রহমান সাহেবের সাথে আমি নাই, আমাকে ৭১ হয়তো তাদের প্রধান নির্বাহী এসে আমাকে ফুলের মালা দিয়ে আসেন ভাই, আমার ছেলেরা এসে যান, সেই আলোচনা না। আমি মনে করি এবং আমি চাইও মনে প্রাণে যে সুষ্ঠু রাজনীতির ধারায় মার্কিন যুক্তরাষ্ট্রের মতো কিংবা যুক্তরাজ্যের মতো, এমনকি ভারতের মতো দুটি প্রধান দল আসুক, সকলের মধ্যে না, তাদের ফিলোসফি হোক, তারা ব্যাকগ্রাউন্ড রিসার্চ করুক। এটা কিন্তু একটা সুযোগও বিএনপির জন্য। তো সুযোগটা কি, টু ডু এ সোল সার্চিং, যে কতগুলা উইপন আমার ব্যর্থ হয়েছে যুদ্ধক্ষেত্রে। জানেন, যুদ্ধক্ষেত্রে রিট্রিটটাও কিন্তু পার্ট অফ ওয়ার স্ট্র্যাটেজি। আমি মিলিটারি সায়েন্সের ছাত্র, সো আমাদেরকে পড়ানো হয়েছে যে রিট্রিট ইন দ্য ওয়ার ফিল্ড ইজ এ পার্ট অফ ওয়ার স্ট্র্যাটেজি। বিখ্যাত সেনানায়করা পরবর্তীকালে জিততে পেরেছেন শুধুমাত্র রিট্রিট করেছিলেন বলে ঠিক সময়। সো এই রিট্রিটটাকে গ্রেসফুল রিট্রিট হিসাবে নিতে হবে, এবং নিয়ে কোন জিনিসটা, একটা জামাত একটা ফ্যাক্টর, সংখ্যালঘু একটা ফ্যাক্টর, যেইখানে আওয়ামী লীগের সবচেয়ে বড় দুর্বলতা, তাদের সমস্ত আরমারির সমস্ত অস্ত্র ব্যবহার করে ফেলেছেন, অর্থনৈতিক ক্ষেত্রে তারা পারেননি। আপনি বাংলাদেশ ব্যাংক বলুন, পুঁজিবাজার বলুন, রাষ্ট্রায়ত্ত ব্যাংক বলুন, এটা কোনোভাবেই কিন্তু কাজ করে নাই। They have depleted best of their bureaucrats, they have depleted best of their civil society মেম্বারদেরকে ধরে এনে বাংলাদেশ ব্যাংকে বলুন, পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থায় বলুন, এটা কিন্তু কাজ করে নাই এই পর্যন্ত। এইটাকে কিভাবে আমি কি করতে পারি, সেই ক্ষেত্রে বিএনপির একটা ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হয়েছে, নাগরিক সমাজের গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে আর একটু কথা বলা। আমি কিন্তু এটা দেখি নাই মাননীয় বিরোধী দল নেত্রীর কাছ থেকে যে একটু কথাটা শোনা, যে যেই সমস্ত লোকগুলা ২৮ তারিখে যে আলোচনাই করেছে, আমরা আশা করব এখন নির্বাচনের পরে যারা ওনাদের দলকে সমর্থন করে না, এখন বেরোতে হবে। আমার তো দেওয়ালে পিঠ থেকে গেছে। এখন আজকে দেখেন আওয়ামী লীগ বিজয়ের পরেও উনি কি করছেন, আমরা শুনতে পাচ্ছি পত্রিকায়, এটা যদি সত্য হয় কালকে দেখতে পারবো, উনি টানার চেষ্টা করছেন কিন্তু সকলকে, বৃহত্তর একটা সমঝোতা ওনার মতো করে। উনি বুঝতে পেরেছেন উনি একটা বিপদে আছেন। তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী যদি বুঝতে পারেন উনি একটা বিপদে আছেন, আর যদি আমাদের বিরোধী দল নেত্রী বুঝতে না পারেন যে উনি একটা নাজুক পরিস্থিতিতে আছেন, তাহলে তো আর জেতার সম্ভাবনা নেই। যেটা বলেছি, রিট্রিট ইজ এ পার্ট অফ ওয়ার স্ট্র্যাটেজি। একটি বিষয়, ভারতের ক্ষেত্রে ভারতের নাগরিক সমাজ, ভারতের ডিসিশন মেকার, তাদের মাধ্যমে, আমাদের নাগরিক সমাজের মাধ্যমে বিএনপিকে একটি ইনডোর তৈরি করতে হবেই। তার কারণটা কি, অনেকে মনে করছেন যে মে মাসে একটি সরকারের পরিবর্তন হতে পারে ভারতে, কিন্তু যদি সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যদি নির্যাতন কন্টিনিউয়াসলি চলতে থাকে, এবং এটা যদি সরকারি কোনো সংস্থা করে থাকে, আমার মনে হচ্ছে যে, কারণ প্রত্যেক প্রায় ১০০০ খানেকের উপর, আমি একটা আমার একটা বন্ধু আমার ইউনিভার্সিটির অন্য বিভাগের, সে একজন জেলার, এখন সিনিয়র জেলার, সে বলল যে ওখানে জেলগুলোতে প্রায় ১ থেকে ২,০০০ শিবিরের, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির না সংগঠনটির নাম, ইসলামী ছাত্র শিবিরের মানে ১০০০-এর অধিক ছেলে পেলে আছে ওখানে, যাদের প্রত্যেকেরই পায়ে গুলি করা হয়েছে। তো সুতরাং সারাশি অভিযান কিন্তু কাজ করেছে শিবির এবং জামাতের উপরে। এখন বাংলাদেশ আওয়ামী লীগে করুক,
এটাকে নাগরিক সমাজকে সাথে নিয়ে, গণমাধ্যমকে সাথে নিয়ে বিএনপিকে কিছুটা হলেও যৌক্তিকভাবে প্রমাণ করতে হবে এই যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নির্যাতন, সেটি যেটা লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুটা বলেছেন, আরো বিশ্বাসযোগ্য যুক্তিতর্কের বিন্যাসে এবং মানে তথ্যপাত্রের ভিত্তিতে তাদেরকে দেখাতে হবে এবং দেখানো সম্ভব। আমি বিশ্বাস করি, যখন আপনার সাথে কথা বলছি জনাব দিলুর রহমান, আমি বিশ্বাস করি এই যে র্যাবের কর্মকর্তার সাথে কথা বললাম, স্থানীয় একজন সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু গণ্যমান্য ব্যক্তির সাথে আমার কথা হয়েছে, তারাও বলছেন যে তাদের এমপি যেটা করা উচিত বা আওয়ামী লীগের এমপি সেটা করেন নাই। অনেক জায়গায় ছাত্রলীগ, যুবলীগ এই ওবায়দুল কাদেরের কথাও কিছুটা বোঝা গেছে। এই অ্যাসপেক্টে যেটা আমি এক লাইনে শেষ করতে চাই, তো সেই ক্ষেত্রে এই সংখ্যালঘু সম্প্রদায় আর যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টা আমাদেরকে দেখতে হবে। আমি আগেও একটি আলোচনায় বলেছিলাম আপনাকে, এটা কিন্তু একটা জাতীয়তাবাদী শক্তিকে সহায়তা ছাড়া কোনো ক্ষতি করবে না। যুদ্ধাপরাধের বিচারটা যদি নর্মালি হয়ে যায় সুন্দরভাবে, সম্মানজনকভাবে, এটা আমি মনে করি আমরা যেটা সবাই চাই, ভারতের পাশের একটি রাষ্ট্র হিসাবে এটা জাতীয়তাবাদী শক্তির সত্যিকার রেসপন্সিবল, দায়িত্ব জ্ঞান সম্পন্ন একটি শক্তির জন্ম হোক, সেটাকে সহায়তা করবে। ইসলাম খান, আমরা শেষের দিকে 3 মিনিট সময় আপনার জন্য, তো আমরা তো অনেক নিয়ে আলোচনা করলাম, জনগণের জন্য কিছু বলবার থাকলে যে আমরা আমাদের জন্য আসলে সামনের দিনগুলো কেমন যাচ্ছে বলে মনে করেন বা আপনার কথা? আমি বলি, আমাদের যদি অনিশ্চয়তার দিক থাকে, এই জনসাধারণের দিকটা, আমার কৃষকের দিকটা, আমাদের ছাত্রদের দিকটা, এগুলি কিন্তু অনিশ্চিত থেকেই যাচ্ছে। আমরা যদি কর্মসূচি সেভাবে শিথিলভাবে পালিতও হয়, দেখা গেল যে বিএনপি সফল হলো না, কিন্তু চোরাগুপ্তা বিষয়গুলি কিন্তু প্রবণতা হয়ে যায়, তখন এই অনিশ্চয়তা কিন্তু আমাদের জন্য খুব বিপজ্জনক হয়ে যেতে পারে। সুতরাং নাগরিক নিরাপত্তার দিকটা অনিশ্চিত থেকে যাবে অনেক দিন, আমাদেরকে অপেক্ষা করে দেখতে হবে। কিন্তু আমার মনে হয় যে মানে বিএনপিকে একটা কৌশল, যেটা যে সোল সার্চের কথা বলেছিলেন মামুন ভাই, সোল সার্চের সাথে আপনি আরেকটা কথাও বলেছেন এখন, যে রিসার্চও দরকার। কারণ কথা বলার সময় এগুলো তথ্য উপাত্ত দিয়ে করা সম্ভব। একটা রাজনৈতিক দলের যদি তেমন উদ্যোগ না থাকে যে রিটেলিয়েশনটা যেন করতে পারে, একটা অভিযোগ আসলে যেন পাল্টা কথাটা বলা যায়, অনেক ক্ষেত্রে সঙ্গতভাবে মানে তথ্য উপাত্ত এবং যুক্তি দিয়ে সেটা করা সম্ভব। এখন একটা দলের যদি এই প্রস্তুতি না থাকে তাহলে হবে না। বিএনপি কিন্তু অলরেডি 30-এর বেশি বছর বয়সের একটি সংগঠন, এখন কিন্তু অত দুর্বল না। 111-এর প্রেসারও কিন্তু ডিএলপি সামলেছে। এর আগেও 90-এও মানে জিয়াউর রহমানের মৃত্যুর পর 90-এ যখন 91 যখন ইলেকশনটা হয়, বিএনপির কিন্তু এনাফ লোক ছিল না, সবই জাতীয় পার্টিতে গিয়ে চিন্তা করেনি তখন জিতবে। সুতরাং বিএনপি যদি দলীয়ভাবে অন্যরকম দুর্বলতা তৈরিও হয়, কিন্তু তারা যদি একটা সঠিক স্ট্র্যাটেজি নেয়, আমি মনে করি এই নির্বাচনের কারণে তাদের আবার একটা জায়গাও তৈরি হয়েছে যে তারা নতুন করে নির্বাচন করবে। তারা শর্ট টার্মে চিন্তা করলে আমার মনে হয় সেই ক্ষেত্রে এটা সর্বাত্মক কিছু করা ছাড়া শর্ট টার্মে কিছু হবে না। তাদেরকে একটু মিডিয়াম টার্ম কিছুটা প্ল্যান করতে হবে, যাতে তারা সুসংহত হতে পারে এবং এমন কিছু সামনে নিয়ে আসতে পারে যেটা অ্যাড্রেস করে ওই যেটা বললেন মার্কেটিং এর জন্য যেগুলি গুরুত্বপূর্ণ হওয়ার কথা, যেই কয়েকটা বিষয় মামুন ভাই বললেন যেগুলি তো ইম্পর্টেন্ট, এগুলিকে এক প্যাকেজ। আসলে আমাদের শর্ট টার্মে গেলে ডু অর ডাই সিচুয়েশনে এই ডু অর ডাইটা ইলেকশনের আগে করলেই বরং আরো বেশি ফলদায়ক হতো, কিন্তু এখন শর্ট টার্ম করা খুব ডিফিকাল্ট। কারণ আওয়ামী লীগ এখন স্পেস পেয়ে গেছে, তাদের সামনে কোনো ডেডলাইন নাই, সুতরাং তারা কিন্তু এটা পারবে। কিন্তু বিএনপি এখন একটা সক্ষমতার পরিচয় দিতে হবে। মামুন ভাই যেটা বলেছেন, এটা একটা রাজনীতি। এখানে আওয়ামী লীগ তো বিএনপিকে ফেসিলিটেট করবে না ক্ষমতায় আসার জন্য। আওয়ামী লীগ তাদের কৌশল দিয়ে বারবারই চেষ্টা করবে বিএনপিকে হারাতে, কিন্তু এই কৌশলের মধ্যে যখন মিস্টেক করবে, কৌশলের মধ্যে যখন ইললিগাল ব্যাপার থাকবে, কৌশলের মধ্যে যখন ধরেন নির্বাচনের কারচুপি কিংবা ওই তৃতীয় ব্যক্তি দিয়ে আগুন লাগিয়ে বিএনপিকে দোষারোপ করা, এগুলি যখন স্ট্যাবলিশ করা যাবে, তখন কিন্তু আপনি দেখেন এত বড় জনপ্রিয় ইলেকশনের পর যেহেতু আওয়ামী লীগের ভোটের সাপোর্ট ক্রমাগত কমতে পেরেছে, এই রকম একটা নির্বাচনের পর এটা বেড়ে যেতে পারবে অনলি হোয়েন বিএনপির কৌশল সবচেয়ে দুর্বল হয়। অত্যন্ত সংক্ষেপে বলতে চাই 1 মিনিটে, যেখানে ভারতের বাড়াবাড়িটা ইতিমধ্যেই প্রমাণিত এবং ভারতের এই সরকারের সাথে বাংলাদেশ সরকারের অতিরিক্ত সখ্যতা, প্রয়োজনের অতিরিক্ত সখ্যতা সাধারণ জনগণ মেনে নিচ্ছে না।
দ্বিতীয় হচ্ছে সাধারণ জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয় নাই নির্বাচনের মাধ্যমে। সেই ক্ষেত্রে আমাদের তো কাজ না আলোচনার আজকের বিষয় যে বিএনপি কিভাবে আসতে পারে ক্ষমতায়। আমরা চাই কি একটি গ্রহণযোগ্য নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচন, একটি দায়িত্বশীল রাজনীতির প্রবর্তন হোক এই দেশে। এই দায়িত্বশীল রাজনীতির প্রবর্তনের মাধ্যমে এবং একটি সুন্দর ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে যেই আসুক, যদি বাংলাদেশ আওয়ামী লীগও আসে তাকেও সুযোগ দেওয়া উচিত। আপনি কন্টিনিউ করেন, আমি আপনার জন্যই বলছি যে এই যে ইনক্লুসিভ নির্বাচনের দাবিতে কিন্তু বিএনপি ছাড়াও তো জোটের বাইরেও দলগুলি আছে। বিএনপি কিন্তু এখন ওদের সাথে প্রসারিত বৃহত্তর, আমি যেটা বলছিলাম, এবং এটা ওই যে সিভিল সোসাইটির নাগরিক সমাজ, গণমাধ্যম, আন্তর্জাতিক বন্ধু সকলকে এবং নিজেদের মধ্যে সক্ষমতা বাড়িয়ে। আমি বিএনপি কে মনে করি, আমি ওনার সাথে একমত যে বিএনপি একটি প্রমাণিত অনেক ঘাত প্রতিঘাত মাধ্যমে বিএনপি একটা অল্টারনেট দিতে পেরেছে এই জাতিকে। লেটস অ্যাকসেপ্ট দ্য রিয়েলিটি। এবং আমরা যত কিছু বলি না কেন তারাও কিন্তু দেশকে এগিয়ে নিয়ে গেছে। এবং আমি লাস্ট লাইনটা যেটা বলতে চাই, আমরা যেটা চাই যে জনগণ জয়ী হোক। জনগণ জয়ী হওয়া মানে আসলে গণতন্ত্র জয়ী হওয়া। সুষ্ঠু গণতন্ত্র মানে আইনের শাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়, এবং গণতন্ত্রের পথেই শুধু অর্থনৈতিক উন্নতি সম্ভব। এবং এই কারণে আমরা সত্যিকারের গণতন্ত্র চাই। সত্যিকারের গণতন্ত্র যতদিন না আসবে ততদিন অর্থনৈতিক উন্নয়নের পথ অবারিত হবে না। এই জন্য আমরা বারবার বলছি শক্তিশালী, সক্ষম, ভবিষ্যৎমুখী গণতান্ত্রিক শাসন চাই আমরা। দর্শক, আমার অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মত সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেইলে, SMS এর মাধ্যমে, ইন্টারনেটে, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ রয়েছে সেই সব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয়মতে আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05। তৃতীয়মাত্রা এই পর্বটি আপনি আপনার সেলফোন থেকে শুনতে পারবেন 16258 নাম্বারে ডায়াল করে। মিস্টার নাইমুল ইসলাম খান এবং মিস্টার মামুন রশিদ, অসংখ্য ধন্যবাদ। দর্শক মন্ডলী, আমার দু অতিথি নানা বিষয় নিয়ে কথা বলেছেন। মূল কথা সেটি হচ্ছে যে তিনটে পক্ষ যদি আমরা বিবেচনা করি, একটি হচ্ছে সরকারি দল, অন্যটি হচ্ছে সংসদে বিরোধী দল যারা হতে যাচ্ছেন, এবং তৃতীয়টি হচ্ছে রাজপথের যারা বিরোধী দল। সংসদে যারা বিরোধী দল হতে যাচ্ছেন তারা সরকারের অংশীদার হবেন কিনা এবং সরকারও থাকবেন, বিরোধী দলে থাকবেন, এরকম একটা কাঁঠালের আমসত্ত্বের পরিচায়ক হবেন কিনা সেটি আমরা এখনো বলতে পারছি না। সেটি বলবার জন্য বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে তাদের নিয়ে আলোচনা না করাই ভালো। অন্তত এক অতিথি অত্যন্ত খোলামেলা ভাবে বলেছেন যে এদের নিয়ে আলোচনা করাটা হচ্ছে সময় নষ্ট করা। আলোচনা হতে পারে সরকারি দল নিয়ে। সরকারের সামনে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সামনে যে চ্যালেঞ্জগুলো এখন, তার প্রধান চ্যালেঞ্জ হচ্ছে তার নৈতিক এবং রাজনৈতিক অবস্থানটা ঠিক করা। এই জায়গাটা তার দুর্বলতা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। তাকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ সকলকে নিয়ে একটি নির্বাচনের দিকে যেতে হবে। কবে যাবেন সেটি অবশ্য সময়, মাঠের পরিস্থিতি তা নির্ধারণ করবে, কিন্তু তার জন্য মানসিক প্রস্তুতিটা এই সরকারকে নিতে হবে। তার জন্য দ্বিতীয় চ্যালেঞ্জ সেটি হচ্ছে যে অর্থনৈতিক চ্যালেঞ্জ সে কিভাবে মোকাবেলা করবে। রাজনৈতিক চ্যালেঞ্জের চাইতেও সেটি হবে তার জন্য বড় চ্যালেঞ্জ, এবং আন্তর্জাতিক মহলকে কিভাবে তার পক্ষে আনতে হবে। কেননা দু একটি ব্যতিক্রম বাদ দিয়ে প্রায় সবাই এখন পর্যন্ত এই সরকারের বিপক্ষে, বিশেষ করে তার নির্বাচনী বৈধতার প্রশ্নে তাদের অবস্থানটা একেবারে বিপরীত মেরুতে। তাদেরকে পক্ষে আনাটা হবে তাদের জন্য চ্যালেঞ্জ। অন্যদিকে রাজপথের যে বিরোধী দল, যারা দীর্ঘ দিন পরে ক্ষমতার বাইরে বা বিরোধী দলের নেত্রী যিনি ছিলেন বেগম খালেদা জিয়া, তিনি এই প্রথম অনেক বছর পরে আসলে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, যেটি নিয়ে অনেকে অনেক রকমের প্রশ্ন তোলেন। কিন্তু তাদের সামনে চ্যালেঞ্জ হচ্ছে যে জামাত ইস্যুটিকে তারা কিভাবে হ্যান্ডেল করবেন। জামাতকে সঙ্গে নিয়ে চলবেন কিনা, বা জামাতের যে মুক্তিযুদ্ধের ভূমিকা সেটি তারা কতটা নিজেদের গায়ে জড়িয়ে আগামী দিনে চলবেন, সেই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করবেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে দেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে, যদিও তারা বলবার চেষ্টা করছেন এর সঙ্গে সরকারি দল বা সরকারের বিভিন্ন এজেন্সি জড়িত, কিন্তু এই দায় তারা এড়াতে পারেন না, কারণ অতীতে এই সব কর্মকাণ্ডে তাদের অনেক ভূমিকা ছিল, বিশেষ করে 2001-এর নির্বাচনের পরে। আর তৃতীয় চ্যালেঞ্জ সেটি হচ্ছে যে সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে ওঠা বিএনপির জন্য এটি বড় চ্যালেঞ্জ বলে ওনারা মনে করেন। এবং যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা আওয়ামী লীগ সভানেত্রী সবাইকে কাছের দূরে সবাইকে কাছে টেনে নিচ্ছেন, সেখানে বিএনপি তার ঘরের ছেলেদেরকেও কিন্তু এখন পর্যন্ত ঘরে টেনে নেয়নি। আর বাইরের মিত্র খোঁজা তো অনেক পরের কথা। কাজে এই চ্যালেঞ্জ তারা কিভাবে মোকাবেলা করবে সেটি দেখবার বিষয়। আমরা চাই
দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকুক, সংসদীয় গণতন্ত্র যেটি আমাদের সকল রাজনৈতিক দল মিলে একটি সিদ্ধান্ত উপনীত হয়েছিলেন 91 সালে সেটি থাকুক, এবং সংসদীয় গণতন্ত্র চাইলে সরকার যেমন সরকারি দল যেমন লাগবে, সরকারের বিরোধিতা করবার জন্য একটি শক্তিশালী বিরোধী দল দরকার। দর্শক, আমাদের সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।